গভীর রাত, শরৎকাল, ঠান্ডা একটা হাওয়া, তাতে কুয়াশার গন্ধ। ঝিঝি পোকার ডাকটা একটানা চলছে, কেমন যেন থমথমে করে রেখেছে চারপাশটা। হ্যাঁ, গ্রামের রাতের ওই চেনা ছবিটা। ঠিক, গ্রামের ওই মেঠো পথ ধরে একজন এগিয়ে আসছে। চাঁদের আলোটাও মেঘে ঢাকা, আবঝা। মানে ঠিক স্পষ্ট দেখা যাচ্ছে না কিছু। একদম। এই মানুষটি হলো বরুণ, কলকাতা থেকে ফিরছে। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে কিন্তু সে। কিন্তু তার এই ফেরার পথে, ওই পথের ধারেই অপেক্ষা করছে একটা পুরনো ভাঙা শ্মশান। ওই জায়গাটাতেই তাহলে ঘটনার শুরু। হ্যাঁ, আজ আমরা শ্মশানের ছায়া, বরুণের বিভীষিকা, এই বাংলা ভৌতিক গল্পটা নিয়ে কথা বলবো। এক রাতের গা শিউরে ওঠা অভিজ্ঞতার গভীরে ঢোকার চেষ্টা করব। বেশ ইন্টারেস্টিং প্লট মনে হচ্ছে। দেখুন, এই গল্পটা কিন্তু শুধু ভয় দেখানোর জন্য নয়। মানে আমরা দেখব বরুণের ওই শহুরি যুক্তিবাদ, সেটা কিভাবে গ্রামের পুরনো বিশ্বাস আর এক রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার সামনে একদম ভেঙে পড়ছে। অর্থাৎ যুক্তি বনাম অন্য কিছু। বরুণের জীবনে কি রকম প্রভাব ফেলেছিল। আচ্ছা, আমাদের আজকের উদ্দেশ্য শুধু গল্পের ভয় তৈরির কৌশল বোঝা নয়, বরং এর গভীরে যদি কোনো রহস্য থাকে, কোনো অবিচারের ছায়া বা মনস্তাত্ত্বিক দিক, সেগুলো একটু বোঝার চেষ্টা করা। ভৌতিক গল্পের এই দিকগুলো আকসার আনদেখা করা হয়। আমার নিজের কাছে সবচেয়ে ভাবার বিষয় লাগছে যে একটা সাধারণ ফেরার রাতের ঘটনা কিভাবে এমন চরমে পৌঁছালো, মানে এমন আতঙ্কের দিকে মোড় নিল। হ্যাঁ, বিষয়টা সত্যি ভাবার মতো। দেখুন, ভৌতিক গল্পের চেনা কিছু উপাদান তো থাকেই। একটা যাকে বলে ভয়ের জায়গা, রাতের নির্জনতা, কিছু স্থানীয় লোককথা। হ্যাঁ, এখানেও সেগুলো আছে। ঠিক, কিন্তু গল্পটা যেভাবে এই উপাদানগুলোকে ব্যবহার করে একজন শহরে যুক্তিবাদী মানুষের মনের ভেতরে ভয়টাকে ধীরে ধীরে গেঁথে দেয়, সেটাই কিন্তু একে অন্য মাত্রা দেয়। ঠিক বলেছেন। আমরা শুধু ভূতের গল্প পড়ব না, দেখব ভয়টা কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে বাস্তব আর অবাস্তবের সীমারেখাটা কেমন ঝাপসা হয়ে যাচ্ছে। বরুণের মনের ভেতরের টানাপোড়েনটা, হ্যাঁ, তার অবিশ্বাস থেকে আতঙ্কে পৌঁছানো, ওই যাত্রাটাই এখানে খুব গুরুত্বপূর্ণ। তাহলে চলুন ওই পরিবেশটা দিয়েই শুরু করি, যেটা গল্পের মেজাজটা তৈরি করে দিয়েছিল। বেশ। রাত তখন প্রায় 3টে, শরৎকালের গ্রাম। এমনিতেই তো বেশ শুনশান থাকে। তার উপর হালকা কুয়াশা, মেঘলা আকাশ, চাঁদের আলোটাও যেন কেমন ফিকে, রহস্যময়। হ্যাঁ, আলো আধারি একটা পরিবেশ। একদম। ঝিঝির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। এই নিস্তব্ধতার মধ্যে পথের পাশে একটা পুরনো বটগাছ, আর ঠিক তার পাশেই ওই ভাঙা শ্মশান ঘাটটা। বোঝাই যাচ্ছে লেখক ইচ্ছে করেই একটা চরম নির্জনতার পটভূমি তৈরি করেছেন, তাই না? ঠিক। পরিবেশ এখানে শুধু একটা ব্যাকগ্রাউন্ড নয়, নিজেই যেন একটা চরিত্র হয়ে উঠেছে। দেখুন না, অন্ধকার আর নির্জনতা, এই দুটো তো ভয়ের খুব আদিম উৎস। তা তো বটেই। এর সাথে যখন যোগ হচ্ছে শ্মশানের মতো একটা জায়গা, যেটা সরাসরি মৃত্যু, শেষকৃত্য, এই সব কিছুর সঙ্গে জড়িত, তখন ভয়ের অনুভূতিটা অন্য মাত্রায় চলে যায়। হ্যাঁ, জায়গাটার কারণেই একটা অস্বস্তি কাজ করে। এগুলো ভৌতিক সাহিত্যের ক্লাসিক উপাদান, কিন্তু এদের সার্থকতা নির্ভর করে কিভাবে ব্যবহার করা হচ্ছে তার উপর। গল্পে কিছু স্থানীয় লোককথার কথাও বলা হয়েছে, তাই না? হ্যাঁ, আছে। যেমন সাদা শাড়ি পরা মহিলার আত্মা, বা আগুনে পোড়া নতুন বউয়ের অতৃপ্ত আত্মার কথা। এই লোককথাগুলো কিন্তু শুধু গ্রামের মানুষের বিশ্বাস নয়, এগুলো বরুণের মনে, এমনকি পাঠকের মনেও একটা আসন্ন বিপদের সূক্ষ্ম ইঙ্গিত দিয়ে রাখে। ভয় পাওয়ার জন্য একটা মানসিক প্রস্তুতি তৈরি করে দেয়। অনেকটা তাই, যেন একটা মেন্টাল প্রিপারেশন চলছে। এখানে বরুণের চরিত্রটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে শহরে থাকে, পড়াশোনা করেছে, যুক্তিবাদী। হ্যাঁ, ভূতের অস্তিত্বে তার বিশ্বাস নেই। গল্পের শুরুতেই তো তার মনোভাবটা বেশ স্পষ্ট। ভূত থুত কিছু নেই, এসব গায়ের মানুষের কল্পনা। টিপিক্যাল শহুরি অবিশ্বাস। কিন্তু সেই একই বরুণ যখন শ্মশানের কাছাকাছি পৌঁছাচ্ছে, তার ভেতরে একটা অস্বস্তি শুরু হচ্ছে। তার নিজের কথাতেই আছে, বুক কেমন যেন ধকধক করতে লাগলো। এই পরিবর্তনটা, এই যুক্তির সাথে ভয়ের প্রথম লড়াইটা বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, এই যে বুক ধড়ফড় করা, এটা কি শুধুই ওই পরিবেশের চাপ, নাকি ওর মনের গভীরে কোথাও একটা ভয় আগে থেকেই ছিল? কি মনে হয়? প্রশ্নটা খুব ভালো। দেখুন,
বরুণের অবিশ্বাসটা গল্পের একটা ক্লাসিক দ্বন্দ্ব তৈরি করে, মানে যুক্তি বনাম অযৌক্তিক। কিন্তু তার শারীরিক প্রতিক্রিয়া, যেমন ধরুন বুক ধড়ফড় করা, এটা বুঝিয়ে দেয় যে ভয় শুধু সচেতন মনের ব্যাপার নয়, অবচেতন মন কিন্তু চারপাশের ইঙ্গিতগুলো ঠিকই গ্রহণ করছে। যেমন রাতের নির্জনতা, শ্মশানের ওই কুখ্যাতি, লোকমুখে শোনা গল্পগুলো, এগুলো সে সচেতনভাবে কুসংস্কার বলে হয়তো উড়িয়ে দিচ্ছে, কিন্তু তার শরীর কিন্তু আদিম ভয়ের যে সংকেত সেটা পাঠাচ্ছে। এটাকে শুধু পরিবেশের চাপ বলাটা হয়তো একটু সরলীকরণ হয়ে যাবে। তাহলে হতে পারে এই ভয়টা তার গভীরে থাকা অস্তিত্বের অনিশ্চয়তা বা অজানা সম্পর্কে আমাদের যে চিরন্তন ভয়, তারই একটা প্রতিফলন। হতে পারে। তারপরেই তো আসে সেই প্রথম মোড়টা, যখন সে কিছু একটা দেখে। হ্যাঁ, বরুণ দেখে শ্মশানের ওই ভাঙা গেটটার কাছে সাদা শাড়ি পরা একটা আবছা অবয়ব। আবছা? হ্যাঁ, মাথাটা নিচু করা, লম্বা চুল মুখের উপর এসে পড়েছে। কিন্তু বরুণের প্রথম ভাবনাটা তখনও যুক্তির পথেই। সে ভাবছে হয়তো গ্রামের কোনো মহিলা হবে, এত রাতে একা কেন? স্বাভাবিক প্রতিক্রিয়া। তাই সে এগিয়ে গিয়ে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করে, কে আছেন? এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? এই সাধারণ প্রশ্নটাই যেন কি বলবো, ভয়ের জগতের দরজাটা খুলে দেয়। হ্যাঁ, আর এই মুহূর্ত থেকেই রহস্যটা জমাট বাঁধতে শুরু করে। প্রথমত কোনো উত্তর নেই, একদম চুপ। এই নীরবতাটাই তো অস্বস্তিকর। তারপর বরুণ যা লক্ষ্য করে তা তার যুক্তির শেষ বাঁধটুকুও ভেঙে দেয়। কি দেখে সে? সে দেখে অবয়বটির পা নেই, শরীরটা মাটি থেকে সামান্য উপরে ভাসছে। ভাবা যায়? একটা পর্যবেক্ষণই যথেষ্ট। এটার ভুল দেখা বা মনের ভুল ভাবার জায়গা থাকে না, এটা সরাসরি অতি প্রাকৃতিক ইঙ্গিত। লেখক এখানে খুব ডিটেলসে গেছেন। হ্যাঁ, খুব সচেতনভাবে এই ডিটেলসগুলো ব্যবহার করেছেন। পা না থাকা, ভেসে থাকা, এগুলো তো লোককথার ভূতের খুব পরিচিত বৈশিষ্ট্য। ঠিক। আর ঠিক তখনই গল্পে আছে হঠাৎ করে একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। ও, এটা শুধু পরিবেশের বদল নয়, কিন্তু এটা যেন ওই অশুভ আগমনের একটা শারীরিক অনুভূতি দেওয়া, যা বরুণের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দেয়। পরিস্থিতি তখন সত্যি ভয়ঙ্কর হয়ে উঠেছে। বরুণ পেছোতে চায় কিন্তু পারে না। কেন? তার পা দুটো যেন মাটিতে আটকে গেছে, শরীর অবশ, নড়তে পারছে না। ক্লাসিক ফ্রিজ রেসপন্স। ঠিক সেই সময় অবয়বটা ধীরে ধীরে মাথা তোলে। বরুণ যা দেখে সেটা কল্পনার অতীত। কিরকম? চোখ দুটো টকটকে লাল, যেন জ্বলছে, আর মুখটা বিভৎসভাবে জ্বলে পুড়ে যাওয়া। ওরে বাবা! এরপর ভেসে আসে একটা শীতল কিন্তু ভীষণ চেনা কণ্ঠস্বর, বরুণ, তুমি আমাকে চিনতে পারোনি? চেনা কণ্ঠস্বর? হ্যাঁ, আর তার সাথে যোগ হয় একটা কর্কশ অস্বাভাবিক হাসি। এই চেনা কণ্ঠস্বর আর চিনতে পারোনি প্রশ্নটা, এটা যেন ভয়টাকে আরো পার্সোনাল, আরো তীব্র করে তোলে। এই চেনা ব্যাপারটা এটা গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। এটা আর কোনো অচেনা অশরীরী নয়। না, বরুণের স্মৃতিতে তখন ভেসে ওঠে 5 বছর আগের একটা ঘটনা। এই শ্মশানের কাছেই গ্রামের এক পরিচিত মেয়ের অগ্নিদগ্ধ দেহ পাওয়া গিয়েছিল। হ্যাঁ, গল্পে সেটার উল্লেখ আছে। গ্রামের লোকেদের সন্দেহ ছিল ওটা আত্মহত্যা নয়, খুন। মেয়েটিকে পুড়িয়ে মারা হয়েছিল। তাহলে কি এই সেই মেয়েটি? এই সংযোগটা ভূতের উপস্থিতিকে শুধু ভয়াল নয়, করুণ আর রহস্যময়ও করে তোলে। এর পেছনে একটা অবিচারের গল্প আছে। আত্মাটি আর নিছক ছায়ামূর্তি নয়, তার একটা পরিচিতি আছে, একটা যন্ত্রণাদায়ক অতীত আছে, যা এই জায়গাটা আর সম্ভবত বরুণের সাথেও যুক্ত। একদম। চিনতে পারোনি এই প্রশ্নটা শুধু ওড়ক চাইছে না, এটা যেন একটা অভিযোগ, একটা পুরনো সম্পর্কের সূত্র ধরে টান দিচ্ছে। কিন্তু কেন বরুণ চিনতে পারবে? তাদের মধ্যে কি এমন কোনো অতীত ছিল যা গল্পে বলা হয়নি? এটা একটা প্রশ্ন বটে। ঠিক। আর এই চিনে ফেলার পরেই আত্মাটি তার আসল উদ্দেশ্য জানায়। কি বলে সে? একেবারে বরুণের সামনে ভেসে এসে ফিসফিস করে বলে, আমার মৃত্যু বৃথা গেল বরুণ, প্রতিশোধ দাও, নইলে তোমাকেও ছাড়ব না। সরাসরি হুমকি। হ্যাঁ, ভাবুন একবার সেই মুহূর্তের কথা। আর যখন সে এই কথাগুলো বলছে, তখন নাকি হঠাৎ করেই চারপাশে আগুনের শিখা দপ করে জ্বলে ওঠে, যেন সেই আগের দৃশ্যটা আবার ঘটছে। ঠিক তাই, যেন সেই 5 বছর আগের দাহ দৃশ্য আবার জীবন্ত হয়ে উঠেছে বরুণের চোখের সামনে। এই দৃশ্য আর কথাগুলো বরুণের ভাইকে চূড়ান্ত আতঙ্কে পৌঁছে দেয়। বোঝাই যাচ্ছে এখানে আত্মাটির উদ্দেশ্যটা স্পষ্ট, প্রতিশোধ বা ন্যায় বিচার। কিন্তু প্রশ্ন হলো,
কেন বরুণের কাছে এই দাবি? হ্যাঁ, সেটাই তো। বরুণকে সরাসরি হুমকি দেওয়ার কারণ কি? সে কি এমন কিছু জানে যা সে এতদিন বলেনি? নাকি ঘটনাচক্রে সে ওখানে উপস্থিত ছিল বলেই আত্মাটি তার পরিচিত মুখ দেখে সাহায্য চাইছে, যা আতঙ্কের পরিস্থিতিতে হুমকির মতো শোনাচ্ছে? গল্পটা এখানে একটা বড়সড় প্রশ্নচিহ্ন রেখে যায়। একদম। আর আগুনের শিখার দৃশ্যটা, ওটা খুব শক্তিশালী একটা প্রতীক। কিভাবে? এটা শুধু তার মৃত্যুর ভয়াবহ স্মৃতি জাগিয়ে তোলে না, এটা বরুণকেও যেন সেই ঘটনার অংশীদার করে তোলে, তার ভয়কে আরও বাস্তব, আরও অসহনীয় করে তোলে, যেন সে নিজেই ওই আগুনে পুড়ছে। এরপর যা ঘটে তা তো প্রত্যাশিতই। বরুণ চূড়ান্ত আতঙ্কে চিৎকার করে উল্টো দিকে দৌড়াগায়। কোথায় যাচ্ছে, কি করছে, হুঁশ নেই। কোনো হুঁশ থাকে না। শেষ পর্যন্ত গ্রামের পথের মোড়ে এসে সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। তারপর সকালে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনার অভিঘাত তার শরীর আর মন দুটোতেই গভীর ছাপ ফেলে যায়। স্বাভাবিক। বরুণ দীর্ঘদিন প্রবল জ্বরে ভোগে। সুস্থ হওয়ার পরেও তার মনের ভেতর থেকে ভয়টা যায় না। গল্পে বলা হয়েছে, আজও পূর্ণিমা রাতে বা যখন শ্মশানের পাশ দিয়ে জোরে হাওয়া বয়, বরুণের বুকের ভেতরটা কেঁপে ওঠে। তার মানে ট্রমাটা রয়ে গেছে। হ্যাঁ, তার মনে হয় সেই আত্মা এখনো ওখানে আছে। এই পরিণতিটা খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু শারীরিক অসুস্থতা নয়, এটা একটা গভীর মানসিক ট্রমা। জ্ঞান হারানো, দীর্ঘ জ্বর, এগুলো প্রমাণ করে অভিজ্ঞতাটা কতটা বাস্তব বা তীব্র ছিল তার কাছে। ঠিক। কিন্তু তার থেকেও বড় হলো এই দীর্ঘস্থায়ী ভয়টা। গল্পের শেষ বাক্যটা, কারণ সে জানে সেই আত্মা এখনো মুক্তি পায়নি, এটা পরিষ্কার করে দেয় যে আত্মাটির উপস্থিতি বরুণের মনে স্থায়ী হয়ে গেছে। ব্যাপারটা শেষ হয়নি। না, অবিচার আনরিজলভ থেকে গেছে, তাই আত্মার মুক্তি নেই আর বরুণেরও শান্তি নেই। একটা কি বলবো, অমীমাংসিত আতঙ্ক যা পাঠককে তাড়া করে ফেলে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো কি, বরুণ যে শহরে যুক্তিবাদ নিয়ে গ্রামের কুসংস্কারকে তুচ্ছ করেছিল, তার নিজের অভিজ্ঞতায় সেই কুসংস্কারের বাস্তবতাকে তার কাছে প্রতিষ্ঠা করে দিল। ঠিক। যদিও প্রশ্ন থেকেই যায়, এটা কি সত্যি ভূতের অস্তিত্বের প্রমাণ, নাকি চরম ভয় আর পারিপার্শ্বিকতার প্রভাবে তৈরি হওয়া এক গভীর মানসিক বিভ্রম? তাহলে পুরো বিষয়টা যদি একটু গুছিয়ে বলি, বরুণের যাত্রাটা ছিল অবিশ্বাস থেকে শুরু করে এক ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে একেবারে চূড়ান্ত আতঙ্কে পৌঁছানো। হ্যাঁ, সেই শুধু একটা ভূতের মুখোমুখি হয়নি, এমন এক সত্তার সম্মুখীন হয়েছে যার সাথে তার অতীতের পরিচয় ছিল, আর যার মৃত্যুর পেছনে লুকিয়ে আছে এক মর্মান্তিক রহস্য। এবং যে তার কাছে প্রতিশোধ চেয়েছে। হ্যাঁ, আত্মাটি তার কাছে প্রতিশোধ চেয়েছে, যা বরুণের জীবনে এক দীর্ঘস্থায়ী মানসিক ক্ষত তৈরি করেছে। এই গল্প শুধু ভয়ের নয়, এটা অবিচার, স্মৃতি আর মানসিক আঘাতেরও গল্প। আপনি খুব সুন্দরভাবে সারসংক্ষেপ করলেন। এই গল্পটা নিপুণভাবে পরিবেশ, লোককথা, চরিত্রের মনস্তত্ত্ব আর একটা নির্দিষ্ট ট্র্যাজিক পটভূমিকে মিশিয়ে একটা বহুস্তরীয় ভৌতিক আখ্যান তৈরি করেছে। ভয়টা এখানে অনেকগুলো স্তর থেকে আসছে। একদম। ভয়টা এখানে শুধু অশরীরী বা অজানা থেকেই আসছে না, আসছে পরিচিত অতীত থেকে, অপমৃত্যু থেকে, প্রতিশোধের আকাঙ্ক্ষা থেকে। আর গল্পের ওই অমীমাংসিত সমাপ্তি, যেখানে ন্যায় বিচার হয়নি এবং আত্মা মুক্তি পায়নি, এটা পাঠককে মৃত ব্যক্তির প্রতি সহানুভূতি আর ঘটনার কার্যকারণ নিয়ে ভাবতে বাধ্য করে। আত্মার শান্তির প্রশ্নটা এখানে বড় হয়ে ওঠে। সত্যি। আচ্ছা, এই আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু বারবার মনে খোঁচা দিচ্ছে, যেটা গল্পটা সরাসরি উত্তর দেয় না। বলুন। আত্মাটি বিশেষভাবে বরুণকেই কেন বেছে নিল? কেন তার কাছেই প্রতিশোধ বা ন্যায় বিচারের দাবি জানালো? এটা একটা $1 মিলিয়ন প্রশ্ন। বরুণের কি এই ঘটনার সাথে এমন কোনো যোগসূত্র ছিল যা তার নিজেরও অজানা, বা গল্পকার ইচ্ছে করে আমাদের কাছে গোপন রেখেছেন? এটাই হয়তো গল্পের সবচেয়ে বড় রহস্য, যা আমাদের নিজেদের মতো করে ভেবে নেওয়ার জন্য ছেড়ে দেয়া হয়েছে। একটা দারুণ আলোচনার বিষয় কিন্তু।